দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা। 2 ধাপে অংশ নেয় 17টি রাজনৈতিক দল। তাদের অভিযোগ, সরকারের বেকায়দায় পড়লেই কেবল রাজনৈতিক দলগুলোর ডাক পড়ে। এই সরকারকে দুর্বল সরকার হিসেবেও আখ্যা দেন কেউ কেউ। এদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের সংখ্যা কাটেনি বিএনপির। যদিও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হিসাবে উপহার দেওয়া হবে বলেও জানিয়েছেন আজকেই প্রধান নির্বাচন কমিশনার। এসব নিয়ে আলোচনা করতে চাই ভোটের ট্রেনে যুক্ত আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতে দেখে আসবো দিনভর রাজনীতির মাঠে কে কি বললেন। যেটি দেখতে পাচ্ছি, গয়েশ্বরচন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি বলেছেন নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি বলেছেন নির্বাচন ছাড়া শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে। আর প্রধান নির্বাচন কমিশনার আজকে এম নাসির উদ্দিন কথা বলেছেন দেশের জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে যেতে চায়। সে সময় তিনি দোয়াও চেয়েছেন যাতে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারেন। আজকে এই সব বিষয় নিয়েই আলোচনা করতে চাই। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রফিক ভাই, আপনাকে স্বাগত। আমরা এই ভোটের ট্রেনে নির্বাচন নিয়ে আলোচনা করে থাকি, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, নির্বাচনের দিকে যাব। তবে শুরুতেই একটি ট্র্যাজেডি দিয়ে শুরু করতে চাই, মাইলস্টোন ট্র্যাজেডি। 4 দিন পার হলো, আজকেও 2 জন শিশু মারা গেছেন, সব মিলিয়ে 33 জন মারা গেলেন। এবং আমরা দেখেছি যে 9 জনের মতো চিকিৎসককে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। এই 4 যুগ পরে 50 বাংলাদেশে বিদেশ থেকে কেন চিকিৎসক নিয়ে আসতে হলো এরকম ট্র্যাজেডির সময়? কি মনে হয় আপনার? ধন্যবাদ শিফাত ভাই আপনাকে এবং এখন টিভির যারা সকল দর্শক ও শুভানুদ্দি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে বিদেশ থেকে যারা চিকিৎসক হিসেবে আমাদের দেশে এসেছেন এবং প্রায় আপনি জানেন যে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি আমাদের যারা এদেশের যারা নাগরিক আছেন তাদের সকলেরই হৃদয় কেড়ে নিয়েছে এবং তারা অনেকেই শোকাভিভূত এবং তাদের পরিবারগুলো শোকাভিভূত এবং স্কুল বা স্কুলের যারা টিচার, স্কুলের যারা শিক্ষার্থী আছেন তারা সকলেই এই ব্যাপারে তারা কিন্তু শোকাভিভূত এবং সরকার এই ব্যাপারে রাষ্ট্রীয় শোকও পালন করেছেন। কিন্তু আমরা একটি ব্যাপারে দেখতে পাচ্ছি যে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু সকলেই এদেশের যারা বিবেকবান নাগরিক আছেন কিংবা রাজনৈতিক দলগুলো আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা সকলেই কিন্তু সেখানে সাময়িকভাবে পার্টিসিপেট করেছেন। এবং আমি খুব আপনাকে এই কথাটি না বললেই নয়, এই কারণে যে আমি কিন্তু তখন তাৎক্ষণিক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাৎক্ষণিক ফোন করেন এবং আমি সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে নির্দেশ প্রদান করেন যেন অ্যাম্বুলেন্স টিম এবং প্রাইমারি এইড নিয়ে যেন আমি উদ্ধার কাজে অংশগ্রহণ করি এবং তাদের চিকিৎসাতে সহায়তা করি। তাৎক্ষণিক বার্ন ইনস্টিটিউশনের যে পরিচালক তার সাথে কথা বলেছি, তাদের ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেন টিম নিয়ে রেডি রাখেন এবং উত্তর আধুনিক মেডিকেল কলেজের ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেন তাদের টিম নিয়ে রেডি থাকেন এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। এবং আমি সত্যি অভিভূত যে আমি যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, যারা শুধুমাত্র তারা পথচারী, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন কিভাবে আমি খুব সহজেই ওইখানে কিন্তু পৌঁছতে পারি। আমরা সেটি দেখেছি। আপনার থেকে একেবারে জানতে চাই নির্দিষ্ট করে যে আপনি নিজে একজন ডাক্তার, বাংলাদেশে কি 50 বছরও কি বার্ন ইনস্টিটিউটে বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল কি আসলে তৈরি হয়নি? আমাদের কেন 2টি দেশ থেকে, সিঙ্গাপুর এবং আমরা আরেকটি দেশ থেকে দেখেছি চীন থেকে চিকিৎসক কেন নিয়ে আসতে হলো? এই প্রসঙ্গটাই আমি সেই প্রসঙ্গে আমি আসছি। আসলে ধরেন যে এখন যে পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে এবং সেই জায়গাটাই অত্যন্ত মানুষের হৃদয়কে টাচ করেছে, যার কারণে হয়তো সরকার সেই দৃষ্টিটিকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা একটি প্ল্যান নিয়েছে যে বিদেশ থেকে চিকিৎসক এনে। কিন্তু আপনি জানেন যে একটি বিদেশ থেকে আমরাই যখন বিদেশে ট্রেনিংয়ে গিয়েছি সেই দেশে কিন্তু পারমিশন ছাড়া কিন্তু আপনার কোনো পেশেন্টকে টাচ করতে পর্যন্ত দেওয়া হয় না। এবং আমাদের দেশে যখন আপনি চিকিৎসার কার্যে তারা যখন এসেছে তাদেরকে কিন্তু বিএমডিসি পারমিশন দরকার হবে এবং আপনি কোনো রুগীকে যদি অপারেশনের টেবিলে যেতে চান কিংবা অপারেশনকে এক্সামিন করতে চান তাহলে কিন্তু একটি বিএমডিসি পারমিশন প্রয়োজন হয়।
তারা চীন থেকে এসেছে, আমি যতটুকু জানি যে ভারত থেকে এসেছে, চীন থেকে এসেছে এবং সিঙ্গাপুর থেকে সর্বপ্রথম এসেছে সিঙ্গাপুর থেকে। এবং সিঙ্গাপুরে যে ডাক্তার এসেছেন তার সাথে আমাদের একটা কোলাবোরেট ছিল দীর্ঘদিন যাবৎ, এবং তিনি প্রায়শই এদেশে আসেন এবং এদেশে যারা ট্রেনিং প্রাপ্ত হন তাদেরকে ট্রেন্ড আপ করেন বা চিকিৎসাটা কীভাবে আধুনিকরণ করা যায় সে ব্যাপারে তিনি সহায়তা করে থাকেন। কিন্তু যেই ডাক্তারগুলো আসছে আমাদের কিন্তু বার্ন ইনস্টিটিউশনের ডাক্তারদের সাথে আমার কথা হয়েছে এবং দে আর মোর দ্যান সাফিসিয়েন্ট, এবং তারা কিন্তু এখানে যে পর্যাপ্ত ডাক্তার আছেন তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন। এবং আমাদের চিকিৎসা নিয়ে ইভেন বিদেশিদের ডাক্তারদের সাথে যে ব্যাপারে পরামর্শ তারা কথা বলেছেন, আমি যতটুকু জানি আমার জানা মতে তারা কিন্তু খুব বেশি যে দ্বিমত পোষণ করেছেন তা না, তারা হয়তো কোনো ব্যাপারে সাজেশন দিয়েছেন, তারা সেই সাজেশনটাকে টেক ওভার করে নিয়েছেন। তাই আমার এটা বিশ্বাস যে আমি মনে করি যে আমাদের দেশের যে এই ব্যাপারে কিন্তু ডাক্তারদের যথেষ্ট ট্রেন্ড আপ হয়েছে। এবং আমরা যদি উচ্চশিক্ষার্থে যারা ট্রেন্ড আপ যান, বিদেশে যান, এবং ইভেন আমাদের দেশের বার্ন ইনস্টিটিউশনের ডাক্তাররা কিন্তু আমার স্পষ্টই মনে আছে তারা কিন্তু ইভেন ভুটানে পর্যন্ত যে তাদের চিকিৎসা কার্যক্রমে কিন্তু তারা ভুটান আমাদের দেশ থেকে নিয়ে গিয়েছেন এবং একটা টিম কিন্তু সেখানে যে তাদের অস্ত্রোপচার করেছে, প্লাস্টিক সার্জারির উপরে কাজ করেছে। এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশের ডাক্তারদের যথেষ্ট আছে এবং তারা সেই ব্যাপারে যথেষ্ট বলেন যে তারা এই ব্যাপারে যথেষ্ট দক্ষ এবং তারা জানেন যে কীভাবে এইটিকে চিকিৎসা করতে। তবে কিছু লিমিটেশন যেমন আমাদের আছে, সেই লিমিটেশনগুলো আপনারা অবশ্যই জানেন। যেমন আমাদের জরুরি বিভাগে যাওয়ার পথের এন্ট্রেন্স এবং এক্সিট একটি পথ, এটি কিন্তু ঠিক না। এবং এন্ট্রেন্স এবং এক্সিট পথ যদি আলাদা থাকতো তাহলে কিন্তু এই সকল সমস্যার সময় আরও অনেক লিমিটেশন যদিও আমাদের আছে, সেটা হয়তো ইনস্টিটিউশন বেজ আছে। কিন্তু ডাক্তারদের যে কথাটি বলে সেই ব্যাপারে আমি আমাদের দেশের ডাক্তারদের উপরে যথেষ্ট আস্থাশীল এবং আমি জানি যে তারা এই ব্যাপারে অত্যন্ত দক্ষ। তাহলে এই যে তাদের উপরে আস্থা রাখতে পারলো না কেন সরকার, আপনার কি মনে হয় যে বিদেশ থেকে আনার পরে কি আসলে রোগীরা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না কি? আমি কিন্তু কথাটি কিন্তু বলেছি যে যেহেতু এদেশের এই হৃদয় বিদারক ঘটনাটি যেহেতু এদেশের মানুষের হৃদয়স্থলে কিন্তু আঘাত করেছে এবং তারা কিন্তু অনেকেই শোকাবিদ্ধ হয়েছেন, হয়তো সেই দৃষ্টিটি থেকেই তারা ব্যাপারটিকে অতীব জরুরি মনে করে তারা হয়তো বিদেশ থেকে ডাক্তার এসেছেন। কিন্তু আপনি জানেন যে আমি ওই সময় যখন বার্ন ইনস্টিটিউটে বিশেষ করে মাইলস্টোন থেকে উত্তর আধুনিকে গিয়েছি এবং সেখান থেকে যখন এই বার্ন ইনস্টিটিউশনে আসি আমাদের ডাক্তাররা কিন্তু রেডি ছিলেন। তারা কিন্তু যখনই পেশেন্ট আসে তারা কিন্তু তখন তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন এবং সেখানে কিন্তু যাদের সাধারণ ছুটি ছিল তাদেরকে ছুটি ক্যান্সেল করে তাদেরকে কিন্তু হসপিটালে আনা হয়েছে এবং পর্যাপ্ত যেই স্টাফ যারা ছিলেন তারা যারা অলরেডি অফিস টাইমের পরেও চলে গিয়েছিলেন তারা কিন্তু আবার সবাই ব্যাক করেছেন হসপিটালে। সুতরাং এই সকল মিলিয়ে কিন্তু একটি দক্ষতার সাথে একটি টিম কিন্তু মোকাবেলা করেছেন ওই সময় তাৎক্ষণিক। এবং আমাদের একটি জিনিস খেয়াল করবেন, যারা রুগী আছেন কিংবা রুগীদের পরিবার আছেন তারা কিন্তু এই পর্যন্ত আমাদের ডাক্তারদের বিরুদ্ধে কোনো কিন্তু অভিযোগ করেননি। তারা কিন্তু বলেছেন তারা কিন্তু ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে তারা কিন্তু এখন পর্যন্ত কিছু বলেন না, যেহেতু আমি মনে করি তারা সন্তোষজনক হিসাবেই তারা আছেন, আমি মনে করি এটা। রফিক ভাই আপনার কাছে আবারও আসবো, আমাদের আরও কিছু জানার আছে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবি একটু পরই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন্ড। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রফিক ভাই, যেটি আপনার থেকে জানতে চাই যে সেই সময়টাতে আপনি দেখেছেন, আপনি ভার্ন ইনস্টিটিউটেও গিয়েছেন, সে সময় আসলে এই যে তখন আপনি ডাক্তার হিসেবে চিকিৎসক হিসেবে সেখানে যেতে পারেন, সেক্ষেত্রে সহযোগিতা করতে পারেন এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে সেখানে ভিড় করেছে এবং তাতে করে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে, বের হতে এবং চিকিৎসা দিতে সেখানে বাধাগ্রস্ত হয়েছে। আসলে রাজনীতিবিদদের আসলে হাসপাতালে কাজটা কি? আসলে আপনি যেটি আসলে বলছেন যে আসলে এটি একটি কালচার, এটা আমি দেখেছি যে এর আগেও যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হয়তো এখানে আসেন, সেটা কিন্তু মব সৃষ্টি করে, আর তারা আসতে পারেন, তারা কিন্তু হয়তো একজন বা দুজন তারা আসেন কিন্তু সহমর্মিতা প্রকাশ করার জন্য, এবং তারা আসলে হয়তো যারা পেশেন্টরা আছেন, পেশেন্টের আত্মীয় স্বজন যারা আছেন, পেশেন্টের বিশেষ করে আত্মীয় স্বজনরা একটি ভরসার স্থল হিসেবে তারা এটাকে নেন। কিন্তু যখন আমি দেখেছি যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এসেছেন মব সৃষ্টি করে কিংবা ধরেন তাদেরকে মব সৃষ্টি করে এখানে এসেছেন, সেটি কিন্তু ঠিক নয়। কারণ আপনি জানেন যে ওইখানে যখন আপনি ভিড় করবেন তখন অ্যাম্বুলেন্সগুলো আসতে, আমি কিন্তু এটাও দেখেছি যে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসে অ্যাম্বুলেন্স প্রবেশ হবে, কিন্তু আমি দেখেছি
যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসেছেন, তিনি কিন্তু অ্যাম্বুলেন্সকে কীভাবে যেতে সহায়তা করেছেন সেটিও কিন্তু একটি ভিডিও কিন্তু আমি দেখেছি। সুতরাং এটি নির্ভর করে যে তিনি কে আসছেন এবং কিভাবে সেটি যাচ্ছেন। এবং আপনি যেমন দেখবেন যে উত্তর আধুনিক মেডিকেল কলেজে রুহুল কবির রিজভী আহমেদ গিয়েছেন, শহীদুদ্দিন চৌধুরী গিয়েছেন, তারা যখন তাদেরকে নিষেধ করেছেন তারা কিন্তু ব্যাক করে চলে গিয়েছেন এবং তারা কিন্তু অ্যাম্বুলেন্স প্রবেশের সহায়তা করেছেন। এটা আসলে নির্ভর করে যে আপনার আচরণ বিধিটি ওইখানে কিরকম হবে সেটা। কিন্তু আপনি ডাক্তার হিসেবে কি মনে হয়, আমরা তো জানি সেখানে ভিড় করলে ইনফেকশনের, যেহেতু দগ্ধ রোগী, ইনফেকশনের পরিমাণ বাড়তে পারে। আসলে আমাদের এই সংস্কৃতি, আসলে প্রতিযোগিতার সংস্কৃতি কবে পরিবর্তন হবে এবং এটিকে আদৌ পরিবর্তন হবে? আপনার দল থেকে আসলে কোনো নির্দেশনা পরে ছিল কিনা? না, আপনি দেখেন যে আমি যেটুকু দেখেছি যে যেমন রুহুল কবির রিজভী আহমেদ যে রুগীটা দেখেছেন তিনি কিন্তু গাউন পরে পর্যাপ্ত যেটা আমাদের প্রোটেক্টিভ নিয়ে, যেমন শু কভার পরে, তারপরে মাস্ক পরে, ইভেন ক্যাপ পরে সে কিন্তু ভিতরে ঢুকেছেন। আমি অন্যদেরকে আমি দেখিনি, এটা বলতে পারবো না, তাকে আমি দেখেছি যেতে। এবং মহাসচিব কিন্তু নিজ থেকেই বার্ন ইনস্টিটিউশন নিজ থেকেই কিন্তু জাস্ট দেখে চলে গেছেন। কোনো ভিতরে কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করে আইসিইউতে প্রবেশ করে বা এদের দেখে কিন্তু তারা কিন্তু ঢোকেননি তখন। তবে আমি মনে করি অবশ্যই এখানে ভিড় করা উচিত নয়, এই কারণে যে আমি একজন ডক্টর হিসেবে বলছি যে বিশেষ করে এই বার্নের যারা পেশেন্ট হয় তাদের কিন্তু ইনফেকশনের একটা চান্স রেটটা খুব বেশি থাকে এবং ওই সময় ডাক্তারদেরও কাজ করতে প্রবলেম হয় যখন ডাক্তাররা আসেন বা নার্সরা আসেন। তাই তারা কিন্তু এর পরবর্তীতে কিন্তু দেখবেন যে এখন কিন্তু এই বিভিন্ন মিডিয়াতে এই কথাগুলো আসার কারণে এখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু এখানে কিন্তু কেউ যাচ্ছেন না। তারা হয়তো তাদের বিভিন্ন অন্য ধরনের কর্মসূচি নিয়েছেন, সেটা তারা করছেন। বিশেষ করে যেমন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদেরকে অন্যভাবে আশ্বস্ত করা, সহযোগিতা করা কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করা, সেটা তারা করছেন, সেটা ঠিক আছে। কিন্তু হাসপাতালে অযথাই ভিড় করে যেটা ইনফেকশনের চান্সকে বাড়িয়ে দেওয়া, সেটা কিন্তু এখন কিন্তু কেউ করছেন না। তবে সেটা করা উচিত নয় আমি মনে করি। যে আমরা যেটি দেখছি যে 50 ঊর্ধ্ব বাংলাদেশে বিএনপিও ক্ষমতায় এসেছিল একাধিকবার, কিন্তু এই যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি কিন্তু আদৌ পরিবর্তন হয়নি। বিএনপির সামনের নির্বাচনে তারা বলছেন যে তারা যদি ক্ষমতায় আসে তার 31 দফার কথা বলছে, নানা কথা বলছে। স্বাস্থ্যসেবা নিয়ে, স্বাস্থ্যসেবার উন্নতি নিয়ে আদৌ আপনাদের কি নির্দিষ্ট কোনো প্ল্যান রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেন আমরা কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে কিন্তু আমরা একটি জমা দিয়েছি। স্বাস্থ্য সংস্কার কমিশন যখন আমাদের কাছে চেয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নিজেই কিন্তু দিয়েছি আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটু ওয়ার্ল্ড হেলথ ডেতে, বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই দিবসে কিন্তু বলেছেন যে এনএসএসের আদলে যে কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে গড়ে তোলা যায় কিংবা প্রাইমারি হেলথ কেয়ারকে কীভাবে ডেভেলপ করা যায়, সবার জন্য স্বাস্থ্য কীভাবে এনশিওর করা যায়, সে ব্যাপারে কিন্তু তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনি যদি বলেন যে বিএনপি বারবার ক্ষমতা এসেছে, এই বার্ন হসপিটাল যেটা ঢাকা মেডিকেল কলেজের পাশে যে বার্ন হসপিটাল যেটা দেখছেন 300 শয্যা বিশিষ্ট হসপিটাল, এই স্পেশালাইজড হসপিটালটি কিন্তু বিএনপি আমলেই কিন্তু করা। এবং স্পেশালাইজড হসপিটালের ভিতরে ধরেন যে ন্যাশনাল কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউট বলেন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বলেন, সেগুলি কিন্তু সবই কিন্তু বিএনপির এই সময় কিন্তু পদক্ষেপ নেওয়া এবং সেই ব্যাপারে কিন্তু সফলভাবে তারা সেটি করেছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ধরনের পরিকল্পনা তার সুনির্দিষ্ট আছে এবং তারা কিভাবে মানুষের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাটাকে গড়ে তোলা যায় এবং কিভাবে এই বার্নের উপরে, যেমন আমাদের এই কিছুক্ষণ আগে আপনার সাথে এই অনুষ্ঠানে যোগ হওয়ার আগেও কিন্তু আমি বার্নের ডাক্তারদের সাথে কথা বলেছি যে আপনাদের পরিকল্পনা কি, কীভাবে, যেমন আমরা একটু নিশ্চিত করতে পারি যদি এদেশের জনগণের রায়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনো নেক্সট টাইম কখনো যদি ক্ষমতায় আসেন, সেই সময় কিন্তু এই যে তখন বার্ন ইনস্টিটিউটে এখন যে আইসিইউ আছে, ইন্ডিভিজুয়াল আইসিইউ নেই। ইন্ডিভিজুয়াল আইসিইউ থাকলে, নেগেটিভ প্রেশার আইসিইউ থাকলে কিন্তু এই ইনফেকশনের রেটটা কিন্তু অনেকাংশে কমে যায়। সেই ব্যবস্থা সেই ধরনের করা, কীভাবে মানুষকে সচেতন করা যায়, কীভাবে এই ধরনের বার্নকে প্রিভেনশন করা যায় এবং এই ধরনের কার্যক্রমগুলোকে আমরা কীভাবে আরও বেশি বেশি করে নিতে পারি, সেই ব্যাপারেও কিন্তু আমরা ইনশাল্লাহ যদি সেই ধরনের সুযোগ আসে, সেটা আমরা সেই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিব, এইটা আমি বিশ্বাস করি। আপনার থেকে আমি জানতে চাই এই যে তৃণমূলের যে পরিস্থিতি এবং সামনের নির্বাচন, বিএনপির অবস্থা, সব নিয়ে জানতে চাইবো। তবে আরেকটা বিরতি নিতে হবে, নিচে ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে।
স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। একেবারে শেষ ব্রেকে আসলাম আপনার কাছে, জানতে চাই যে এই ট্র্যাজেডির আগেও আমরা কয়েকটি ঘটনা দেখেছি। এনসিপির উপর হামলা হয়েছে গোপালগঞ্জে, তারপরে সচিবালয়ে সেখানে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া, সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতিও আমরা দেখেছি। এই জুলাই মাসে যতগুলো উত্তেজনা দেখছে কিংবা আগে পরে, বিএনপি বলছে এগুলো সকলেই হচ্ছে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। বিএনপি এত ষড়যন্ত্র কোথায় পায় এবং কিভাবে? আপনাদের আসলে কি মনে হয় যে ষড়যন্ত্র আসলে কোন জায়গা থেকে হচ্ছে? আমি ধন্যবাদ আপনাকে। আমি একটু পূর্বের কোশ্চেনটাই আবার একটু ফিরে যেতে চাচ্ছি, যে আমি যেটা আপনার সাথে একটা পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো স্বাস্থ্য খাতের দুর্নীতি। এবং স্বাস্থ্য খাতের দুর্নীতি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি। এবং আপনি ধরেন যে বাংলাদেশ স্বাস্থ্য খাতের দুর্নীতি কিন্তু প্রায় অষ্টম দিকে, যতগুলো খাত আছে তার মধ্যে অষ্টম বা সপ্তম এরকম অবস্থানে আছে। আমাদের একটি ব্যাপারে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ যেটা আমরা বলে থাকি, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বরাবরই একটি কথা বলছেন এখন, যে স্বাস্থ্য খাতের দুর্নীতি থেকে আমরা যদি অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারি, এবং জিডিপির হার, যেটা আমরা যে জিডিপির যত 5%-এর মতো আমরা যদি করতে পারি। রফিক ভাই, আমরা একটু জানতে চাই, 5 আগস্টের পরে বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে অর্থাৎ যারা দায়িত্বে আছে সেক্ষেত্রে সেখানে বেশিরভাগই হচ্ছে বিএনপি জামাতেরই লোকজন। তাহলে এখনো কেন স্বাস্থ্য খাতে উন্নতি হচ্ছে না? বা আপনারাই তো লিড দিচ্ছেন, তাহলে দুর্নীতিটা কমছে না কেন? না, আমি কিন্তু এটা সার্বিক পরিস্থিতি, সার্বিক ব্যাপারে কিন্তু আপনার সাথে কথা বলছি, যে এই ব্যাপারে যেটি হয় সেটি কিন্তু আপনি যে বিএনপি জামাতের যে অংশ, আপনি দেখতে পাবেন কোথায়? আপনি কি সেই পরিবর্তনটা কি এখন এসেছে? আপনি দেখেন চিটাগাং ডিভিশনের পরিচালক নিয়োগ হয়েছে, সেটি কে? শান্তি সমাবেশে অংশগ্রহণকারী। আমি এখনও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বক্তব্যে বলি যে যারা এখনও ফ্যাসিস্টের দোসর আছেন তারাই কিন্তু এখনও অনেক জায়গাতে কন্ট্রোল করছেন। কারণ আপনি দেখবেন যে গত 17 বছরে যে যারা একটি পদোন্নতি বা একটি প্রমোশন বা কিন্তু পদায়ন কাদেরকে করেছেন, তাদেরকে করেছেন যারা ওই দলের শুধুমাত্র অন্তর্ভুক্ত। যার কারণে এই যে আপনি একটা শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতায় কিন্তু এখনও সেই সব জায়গাগুলো কিন্তু পূরণ হয়নি। সুতরাং আপনি যেটা বলছেন যে বিএনপিপন্থী বা জামাতপন্থী যাদের ইয়েতে আসছেন, আমি জামাতপন্থী কারা আছেন আমি জানি না, বাট বিএনপিপন্থী এরকম কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সেটি নেই, এবং সেই জায়গাতে কিন্তু কোনো পন্থী বা কোনো এরকম কিন্তু আছেন না। এটা সরকার তাদের ইচ্ছা মতো তাদেরকে নিয়োগ দিয়েছেন, এবং আমাদের যে সুপারিশ, সেই সুপারিশ কতটুকু হচ্ছে কিনা সেটাও আপনাদের দেখতে হবে। আমাদের কাছে আমি একটু পূর্বের প্রশ্নে যেতে চাই যে যত ঘটনা দুর্ঘটনা হোক, বিএনপি সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখতে পায়। এটি কি আসলে বিএনপি দেখতে পায়, না আসলে কোনো ষড়যন্ত্র হচ্ছে? কি মনে হয় আপনার? আপনি দেখেন যে এই ইস্যু ভিত্তিক রাজনীতি, এবং গত 17 বছরে কিন্তু আপনি একের পর এক ইস্যু তৈরি করা হয়েছে, এবং যখনই কোনো নির্বাচন এসেছে, যখনই কোনো দাবি দাবা এসেছে, তখনই কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটি ইস্যু তৈরি করা হয়েছে। এখনও কিন্তু তাই হচ্ছে। কেন বিএনপি সন্দেহ পোষণ করছে? কারণ যেখানে আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনি গোপালগঞ্জে একটি সমাবেশ ছিল, গোপালগঞ্জের সমাবেশের আগে আপনার এনএসআই, তারপরে যেটা ডিবি বা সরকারের যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলো এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা তারা দিয়েছিলেন। আমাদের কাছে যে রিপোর্ট আমরা পেয়েছি পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে, যে তারা বলেছেন যে গোপালগঞ্জে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। তাহলে কেন সরকার দেশ চালাচ্ছেন, তারা কেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদের ব্যাপারে যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখেননি? কিংবা এনসিপি যে সেখানে প্রোগ্রাম করতে গেল, তারাই বা কেন সেই প্রোগ্রামে যথেষ্ট তাদের প্রস্তুতি ছিল না, যার কারণে এই ধরনের একটি ঘটনা ঘটলো? আপনি এটি ছাড়াও কিন্তু একের পর এক যে ইস্যুগুলো আসছে, সেই ইস্যুগুলো কিন্তু আপনি দেখেন যে এর মব সৃষ্টি করে কক্সবাজারে কিন্তু বিএনপির নেতাকে কিন্তু হত্যা করা হয়েছে, এবং ছাত্রদলের এক নেতাকে কিন্তু কুপিয়ে জখম করা হয়েছে এবং হেড ইনজুরি করা হয়েছে। তার এটা মব সৃষ্টি করে, যে মব সৃষ্টির কালচার, যেখানে আমরা গণতন্ত্রের কালচারের জন্য একেবারে শেষ প্রশ্ন যেতে চাই, খুব ছোট করে একটু উত্তর জানতে চাই যে সবার মনেও যে প্রশ্ন রাজনীতির বাটে, যে তারেক রহমান কবে ফিরবে, তার আসতে বাধা কোথায়? খুব ছোট করে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যে এটি আসলে সম্পূর্ণই তারই সিদ্ধান্ত, কিন্তু তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এদেশে আসবেন। সেই দেশে আসার পূর্বে তার যে নিরাপত্তা,
সেই নিরাপত্তাটি নিয়ে কিন্তু অলরেডি কিন্তু প্রশ্ন এসেছে। সরকার কি সে ব্যাপারে সেই ধরনের ব্যবস্থা করতে সক্ষম কিনা, কতটুকু সক্ষম, যেখানে এই একের পর এক এই ধরনের ইস্যুগুলো হচ্ছে, যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এদেশে আসবেন, তার নিরাপত্তা কোথায়, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু এখন কিন্তু প্রশ্ন উঠেছে। আমি কিন্তু পত্রপত্রিকার কথাই কিন্তু এগুলো বলছি আপনাকে। আমি যেটা শুনতে পাচ্ছি যে তার নিরাপত্তা নিয়ে কিন্তু সন্দিহান প্রকাশ করা হচ্ছে। তো এই ধরনের যদি ইস্যু হয়, এটা সম্পূর্ণ তারই ডিসিশন, এবং তিনি নির্বাচনের পূর্বে, যদি নির্বাচনের যেই শিডিউল ঘোষণা হবে বা যেটা আসবে, অবশ্যই তিনি এই বছরই তিনি ইনশাআল্লাহ হয়তো আসবেন এবং নির্বাচনের পূর্বে আসবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম। শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।